আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটার চ্যাপ্টার নাম্বার 8 অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস এই চ্যাপ্টারটা আলোচনা করব। আমরা সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তো আমি আমাদের অন্য গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই লাইভটা প্রয়োজন রয়েছে। লাইভটা শেয়ার করা শেষ হয়ে গেলে আমরা আমাদের ক্লাসগুলো সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে এবং আপনারা যদি সম্পূর্ণ বইটাই এভাবে লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে। আমরা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বইটাই আপনাদের করিয়ে দিচ্ছি। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনাদের যে কোনো সমস্যায় আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি। আপনারা আমাদেরকে আপনাদের যে কোনো সমস্যা জানাতে পারেন। চলুন শুরু করা যাক আজকের প্রবলেম। আজকে আমরা এখানকার 9 নম্বর প্রবলেমটা আলোচনা করব। ঠিক আছে, 9 নম্বর, একটু ওয়েট করেন। 9 নম্বর প্রবলেমটাতে আমাদের কি বলা হয়েছে আমরা একটু দেখি। 9 নম্বর প্রবলেমে আমাদের বলা হয়েছে, এটি কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালে একবার আসছিল এই কোয়েশ্চেনটা, আবার 2019 সালেও একবার আসছিল। ঠিক আছে, আবার ম্যানেজমেন্টে 2019 সালে আসছিল। সো এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে অ্যাট ডিসেম্বর 31 ডিসেম্বর 2018 সালে যে লেইস কোম্পানি অথবা এখানে অন্য কোম্পানির নাম দিছে রিপোর্ট প্রদান করেছে দ্য ফ্লোয়িং ইনফরমেশন প্রদত্ত তথ্যগুলো অন ইটস ব্যালেন্স শিট, তাদের ব্যালেন্স শিট থেকে অনেক তথ্য বলছে। আমরা ইনস্ট্রাকশন দেখি করণীয়তে আমাদের কি বলছে। করণীয়তে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, জাবেদা এন্ট্রি আমাদের দেখাইতে বলছে টু রেকর্ড ইচ অফ দিস 5 ট্রানজ্যাকশন। এই যে এখানে 5টা লেনদেন রয়েছে এটা জাবেদা দেখাইতে বলছে। আবার এখানে অনেক কিছুই বলছে, আমরা একটা একটা করে সমাধান করব। তাহলে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 1 করি। আমাদের যে জার্নাল এন্ট্রিগুলো রয়েছে বা জাবেদা এন্ট্রিগুলো, এগুলো এই 5টা লেনদেনের জাবেদা আমাদের দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 9। ঠিক আছে, আর রিকোয়ারমেন্ট হচ্ছে এ, রিকোয়ারমেন্ট এ প্রবলেম নাম্বার 9। এটা আমাদের সমাধান এখন করতে হবে। তাহলে আমাদের জাবেদা দেখাইতে বলছে, তাহলে আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে কি করব, জাবেদা শুরু করবো। আমাদের কোম্পানির নাম কি? LIS, লিস কোম্পানি, COMPANY, লিস কোম্পানির আমাদের এখানে জাবেদা দেখাইতে বলছে। কি করব, জাবেদা দেখাবো। তাহলে এখানে জাবেদা লিখবো JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিজ। এরপরে সময়টার কথা এখানে উল্লেখ নাই, এখানে জাস্ট লিখে দেব। তাহলে ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য YEAR, ইয়ার, ENDED, শেষ। যেহেতু সময়ের কথা আমাদের উল্লেখ নাই, এখন জাবেদা করতে বলছে, তাহলে আমরা জাবেদার জন্য কি করব, সুন্দর করে একটা ছক দিয়ে দিব। তো প্রথমেই আমরা জাবেদার জন্য সুন্দর করে একটা ছক দিয়ে দিচ্ছি। ছকটা কি? ছকটা আমাদের সাধারণ জাবেদার মতোই, একটা ডেবিটের ঘর থাকবে, একটা ক্রেডিটের ঘর থাকবে, একটা রেফারেন্স থাকবে, আর এই পাশে একটা ডেট এর ঘর থাকবে। শেষ। এই কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা কি করব, ডেটের ঘর লিখে দেবো, এখানে DAT, ডেট। এরপরে লিখবো এখানে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট টাইটেলস, TITLES, অ্যাকাউন্ট টাইটেলস। তারপরে এখানে থাকবে আমাদের রেফারেন্স, তারপরে থাকবে ডেবিটের টাকা, তারপরে এখানে থাকবে ক্রেডিটের টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাবেদা। এখন কোন সময়ের জন্য, সময়ের কথা, ডেটের কথা উল্লেখ নাই, শুধুমাত্র আমাদের 5টা এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে। তো এই যে 5টা এন্ট্রি দিয়েছে, তাহলে আমরা এন্ট্রি নাম্বার 1 থেকে জাবেদা শুরু করি। এন্ট্রি নাম্বার 1-এ কি বলা হয়েছে, সেলস অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে বা ধারে বিক্রি করা হয়েছে। কত টাকা? 32 লক্ষ টাকা। আমরা জানি যদি আমরা বাকিতে কোনো কিছু বিক্রি করি তাহলে ওই টাকাটা পাবো, আর এর বিপরীতে কি চলে যায়, সেলস, পণ্য চলে যায়। তাহলে যে টাকাটা পাবো সেটাকে ইংরেজিতে কি বলা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে লিখবো ACCOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল, RECEIVABLE। যেটা পাবো, যেটা প্রতিষ্ঠানে আসবে সেটা ডেবিট, যেটা চলে যাবে প্রতিষ্ঠানে বা যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা টাকা পাবো, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ডেবিট হচ্ছে আমাদের কত, 32 লক্ষ টাকা।
ঠিক আছে, এখানে ডেবিটের টাকা লিখবো। বিনিময়ে চলে গেছে কি, চলে গেছে সেলস, SALES, সেলস। সেলস কত টাকার গেছে, 32 লক্ষ টাকার গেছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস হয়ে যাবে আমাদের কি ক্রেডিট। এখন এখানে ব্যাখ্যা চাইলে দিতেও পারেন, ব্যাখ্যা নাও দিতে পারেন। আমাদের এখানে ব্যাখ্যা দিতে হবে কি নাই এ বিষয়ে বলা হয়নি, তাই আমরা এখানে এমনিতেই নিজে থেকেই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখবো টু রেকর্ড, RECORD, টু রেকর্ড গুডস, GOODS, গুডস SOLD, সোল্ড অন ক্রেডিট, CREDIT, বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে 1 নাম্বার জাবেদাটা শেষ। দেখছেন কত সহজ। এর পরবর্তী সবগুলো প্রশ্ন যদি এভাবে আমাদের কাছে সমাধান করতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে অবশ্যই যুক্ত হতে পারেন। 2 নম্বরে দেখেন আমাদের কি আছে, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পণ্য যে বিক্রি করা হয়েছিল সেটা কি হয়ে গেছে, ফেরত চলে আসছে। তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স যেহেতু চলে আসছে, কি আসছে, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট। তাহলে SALES, সেলস রিটার্ন, RETURN, রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, ALLOWANC, চলে আসছে। বিনিময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে কি যাবে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা আসার কথা ছিল সেটা কি এখন আর আসবে না। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা চলে যাবে, কত টাকা চলে যাবে, 50,000 টাকা। বাই দ্য ওয়ে সেলস রিটার্ন হয়েছে কত, 50,000 টাকা, তাই ডেবিট করে দেবো। আর আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এই টাকাটা আর পাবো না, মানে এই টাকাটা আমাদের প্রতিষ্ঠান থেকে চলে গেছে, কারণ আমাদের এই টাকার বিপরীতে কি চলে আসছে, সেলসের বিপরীতে আমাদের সেলস রিটার্ন চলে আসছে। তাহলে আমরা এখানে ACCOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দেবো 50,000 টাকা। অর্থাৎ 32 লাখ টাকার মাল আমাদের বিক্রি করা হয়েছে, তার মধ্যে 50,000 টাকার মাল ফেরত চলে আসছে, অর্থাৎ এই টাকাটা আর পাবো না, চলে গেছে প্রতিষ্ঠান থেকে। তাহলে এই টাকাটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আপনারা লিখতে পারেন ব্যাখ্যা, টু রেকর্ড, RECORD, টু রেকর্ড SALES, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, RETURN, টু রেকর্ড সেলস রিটার্ন, এতটুকু লিখলেই যথেষ্ট। তাহলে 2 নাম্বার আমাদের ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা 3 নাম্বারটা দেখি আমাদের এখানে কি বলা হয়েছে। 3 নম্বরে কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা আবার কি করা হয়েছে, সংগ্রহ করা হয়ে গেছে কত, 28,10,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের যে পাওনা টাকাটা আমাদের ছিল পাওনাদের কাছ থেকে সেটা আমরা সংগ্রহ করে ফেলেছি। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানে কি আসছে, ব্যবসায় প্রতিষ্ঠানে আমাদের ক্যাশ টাকা চলে আসছে। তাহলে CAS, ক্যাশ ডেবিট হয়ে যাবে কত, 28,10,000 টাকা নগদ ক্যাশ ডেবিট হয়ে যাবে। বিপরীতে আমাদের প্রতিষ্ঠান থেকে কি কমে যাবে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকার পাওনা টাকাটা ছিল, পাওনা টাকা কমে যাবে না প্রতিষ্ঠান থেকে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল 28,10,000 টাকা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানে যদি টাকা আসে তাহলে হয়ে যাবে ডেবিট, যদি প্রতিষ্ঠান থেকে চলে যায় কোনো কিছু তাহলে সেটা হয়ে যাবে কি ক্রেডিট। তাহলে এখানে আমরা ব্যাখ্যা হিসেবে লিখতে পারি টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, টু RECORD CAS, ক্যাশ রিসিভ, RECEIVAD, টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম FROM, ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE, টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আমি আসতেছি, 1 মিনিট। আচ্ছা, এখন তাহলে আমরা 3 নাম্বার জাবেদাটা কমপ্লিট করেছি। আমাদের 3 নাম্বার জাবেদাটা এখানেই শেষ। এরপরে আমরা 4 নাম্বারে আসি। তাহলে 4 নাম্বারে আমাদের কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমড আনকালেক্টেবল, ধরে নেওয়া হয়েছে যে আমাদের যে পাওনা টাকাটা ছিল এটা আমরা এখন আর পাবো না।
তো 90,000 টাকা আমরা আমরা এখন আর পাবো না। তাহলে যে টাকাটা আমরা পাবো না সেটাকে কি বলা হয়? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। যে টাকাটা আমরা পাবো না সেটাকে বলা হয় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, ALLOWANC, অ্যালাউন্স ফর ডাউটফুল, DOUBTFUL, ডাউটফুল, ACCOUNT, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তো কোন টাকাটা পাবো না? আমাদের যে পাওনা টাকাটা ছিল এই টাকাটা পাবো না। তো পাওনা টাকাটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাকাউন্ট রিসিভেবল, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল। কত হাজার টাকা আমাদের ডাউটফুল আছে? 90,000 টাকা এখানে আমাদের অপরিশোধিত রয়েছে। আমরা ধরে নিয়েছি যে এই 90,000 টাকা আমরা এখন নাও পেতে পারি বা পাবো না। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা কি দিবেন? টু রেকর্ড রিটেন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, টু রেকর্ড, RECORD, টু রেকর্ড রিটেন অফ, WRITTEN, রিটেন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের 90,000 টাকা আর কি হবে না? সংগ্রহ হবে না। 4 নম্বর এন্ট্রিটা শেষ। এরপরে আমরা 5 নম্বরে দেখি। 5 নম্বরে বলছে রিকভারি টু ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটেন অফ অ্যাজ আনকালেক্টেবল, সেটা হচ্ছে 24,000 টাকা। আমরা যে একটু আগে লিখলাম যে 90,000 টাকা আমরা পাবো না, ওইখানকার মধ্যে 24,000 টাকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখন এই যে 14,000 টাকা পেয়ে গেছি, তার মানে আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছি, অ্যাকাউন্ট ফর ডাউটফুল অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টটা যে ক্লোজ করে দিয়েছি এটাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের এটার জন্য আর অন্য কোনো এন্ট্রি নাই। তাহলে এই যে একটু আগে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি, কোনো অ্যাকাউন্ট যদি আমরা ক্লোজ করে দেই, আমরা যদি কোনো অ্যাকাউন্ট ক্লোজ করে দেই সেটাকে পুনরায় নিয়ে আসার জন্য আমরা এখানে দুইটার জাবেদা করব। তাহলে ওইটাকে উল্টায় দিতে হবে। তাহলে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট ছিল আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছিল। এটাকে আমরা উল্টাই দেবো। উল্টাই দিলে আমরা লিখতে পারি ACCOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল। উল্টা থেকে আমাদের কি ছিল? অ্যালাউন্স ফর, ALOWANC, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা ক্রেডিট করে দিয়েছি। ব্যাখ্যা লিখে দিতে পারেন, টু রেকর্ড রিইনস্টলড অ্যাকাউন্ট রিসিভেবল, টু রেকর্ড, RECORD, রিইনস্টল, INSTALL, টু অ্যাকাউন্ট রিসিভেবল, বা এখানে বড় হাতের লিখতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের যে টাকাটা ক্লোজ করে দিয়েছিলাম সেই টাকাটা আবার পুনরায় কি করতে হবে? এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এন্ট্রিটাকে পুনরুদ্ধার করে ফেললাম। পুনরুদ্ধার করে আমাদের কি হয়েছে? এই যে 24,000 টাকা আদায় হয়ে গেছে। আদায় হয়ে গেলে কি আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ টাকাকে ইংরেজিতে কি বলা হয়? ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট হয়ে গেছে 24,000। বাই দ্য ওয়ে আগের অ্যাকাউন্টগুলোতেও 24,000 টাকাই ছিল, এটা লিখতে ভুলে গেছি। অ্যাকাউন্ট রিসিভেবল 24,000 ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট হচ্ছে ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে 24,000। আর ক্যাশ টাকা আমরা নগদে পেয়েছি 24,000। বিনিময়ে আমাদের কোন টাকাটা কমে গেছে? অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা কমে গেছে। তাহলে ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE, অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ আমাদের পাওনা টাকা যে ছিল এই টাকাটা কমে গেছে, কারণ টাকাটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তাহলে ব্যাখ্যা লিখতে পারেন, টু রেকর্ড, RECORD, টু রেকর্ড ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, CASH, ক্যাশ, RECEIVED, রিসিভ, FROM, ফ্রম, ACCOUNT, অ্যাকাউন্ট, RECEIVABLE। আমাদের কাছ থেকে কি করা হয়েছে? টাকা যেটা নেওয়া হয়েছে ওটা আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট এ আমাদের এখান থেকেই শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট বি দেখি। রিকোয়ারমেন্ট বিতে বলছে এন্টার দ্য January 1st, 2019 ব্যালেন্স ইন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্ট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য এবং ডাউটফুল অ্যাকাউন্টের জন্য পোস্ট দ্য এন্ট্রি ইন টু অ্যাকাউন্ট অ্যান্ড ডিটারমাইন দ্য ব্যালেন্স। এবং এটার জন্য আমাদের কি করতে হবে? একটা জাবেদা দেখাতে হবে বা লেজার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের লেজারটা করতে বলছে দুইটা হিসাব পদ্ধতিতে, টু অ্যাকাউন্ট মেথড আর কি। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট, এটা কি বি, রিকোয়ারমেন্ট বি করি। তাহলে প্রথমে ব্যক্তি বা কোম্পানির নাম দেব। আমাদের কোম্পানির নাম কি আছে? কোম্পানির নাম আছে LEIS, লিজ কোম্পানি, COMPANY, লিজ কোম্পানি। কি করব? লেজার করব। তাহলে আমরা এখানে লিখব দ্য লেজার, LEDGER,
দ্য লেজার। এরপরে কিসের লেজার করব? আমাদের দুইটা লেজার করতে বলছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবলেরটা করি। ACCOUNT অ্যাকাউন্ট, RECEIVABLE অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমরা কি করব? লেজার করব। তো লেজারটাতে আমাদের বলা হয়েছে যে টু অ্যাকাউন্ট মেথড পদ্ধতি ব্যবহার করতে। টু অ্যাকাউন্ট মেথড পদ্ধতি কিভাবে ব্যবহার করব? আমাদের এখানে 6টা এন্ট্রি আছে, আনুমানিক অর্ধেকটা অংশ আসবে। অর্ধেকটা তো আসবে না, তাহলে একটু কমায় দিই। এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, এখন এখানে এই দুইটাকে অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে দিয়ে প্রথমে থাকবে ডেট, তারপর এই পাশে থাকবে আমাদের টাকা, ছোট্ট করে একটা রেফারেন্স থাকবে, আর কোনো কিছুই থাকবে না। আবার ওই পাশে থাকবে একটা ডেট, আর এই পাশে থাকবে টাকার অ্যামাউন্ট, ছোট্ট করে একটা রেফারেন্স থাকবে। ঠিক আছে, আমাদের দুইটাই করতে হবে। আচ্ছা, ওইটা পরে করতেছি। তাহলে এখানে একটা তো অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য জাবেদা করব প্রথমে। তো প্রথমে দিয়ে দেবো ডেট, DAT, ডেট। তারপরে এখানে দিয়ে দেবো অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT অ্যাকাউন্ট, TITLES অ্যাকাউন্ট টাইটেলস। এরপরে এখানে দিয়ে দেবো রেফারেন্স, এই পাশে দিয়ে দেবো টাকা। আবারও এখানে দিয়ে দেবো DAT, ডেট। তারপরে দিয়ে দিব ACCOUNT অ্যাকাউন্ট টাইটেলস, TITLES। তারপরে এখানে দিয়ে দেবো রেফারেন্স, তারপরে এখানে দেবো টাকা। অবশ্যই এই প্রথমে এই পাশে দিয়ে দেবো ডেবিট, আর এই পাশে দিয়ে দেবো ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা এখন শুরু হয়েছে আমাদের কত থেকে এটা আমাদের বলা নাই, আমরা সরাসরি তাহলে এখানে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করি, যেহেতু আমাদের এখানে ডেটের কথা উল্লেখ নাই। ব্যালেন্স বিডিটা কোথায় পাবো? এখানে বলা হয়েছে 2019 সালের জন্য জাবেদা করতে হবে। তাহলে 2019 সালের জন্য যদি জাবেদা করি, তাহলে 2018 সালের শেষের হিসাবটা হবে 2019 সালের শুরুর হিসাব। তাহলে 2018 সালের শেষের হিসাবটা দেখেন তো কত আছে? তারিখটা উল্লেখ আছে। তাহলে আমরা এই জাবেদাটা এখানে তারিখটা লিখে নিই, ফর দ্য ইয়ার ইন্ডেড 2018 DEC, ডিসেম্বর 31, তারিখটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা তো তাহলে আমাদের 19 সালের হিসাবে আসবে 18 সালের শেষের হিসাবটা। তো 18 সালের শেষে কত ছিল দেখেন তো? 9,60,000 টাকা আমাদের কি ছিল? আগে থেকে ছিল। তাহলে আমরা শুরুটা করতে পারি ব্যালেন্স বিডি দিয়ে। ব্যালেন্স বিডি সবসময় সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু সম্পদ, তাই আমরা ডেবিট পাশে লিখে দেব ব্যালেন্স বিডি, BALANC, ব্যালেন্স বিডি। কত আছে ব্যালেন্স বিডি? 9,60,000 টাকা। ঠিক আছে, এটা শুরু করে দিয়েছি। এখন আমাদের এন্ট্রিগুলো লেখার পালা। এন্ট্রিগুলো আমরা কোথা থেকে দেখব? প্রশ্ন থেকে দেখব না, এগুলো আমরা সরাসরি আমাদের যে আগের জাবেদাগুলো ছিল এখান থেকে দেখব। প্রথমে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে 32 লক্ষ টাকা। তাহলে ডেবিট পাশে আমরা লিখব 1 নম্বর এন্ট্রির জন্য 32 লক্ষ টাকা। প্রথমে অ্যামাউন্টটা লিখে দিব। প্রথমে কি করবো? অ্যামাউন্টটা লিখে দিব। অ্যাকাউন্ট রিসিভেবল তো জাবেদা করতেছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে কি আছে? সেলস আছে না? তাহলে এখানে টাইটেলের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল না লিখে কি লিখবো? SALES, সেলস। ঠিক আছে, এরপরে 2 নম্বরে আমাদের দেখেন তো অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা ক্রেডিটে আছে 50,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা নিচে আছে ক্রেডিটে 50,000 টাকা। তাহলে আমরা এটা এই পাশে লিখে দেব 50,000 টাকা ক্রেডিট। 50,000 টাকা এখানে আমরা ক্রেডিট লিখে দেব। ঠিক আছে, তাহলে ক্রেডিট যদি লিখে দেই, এটা 2 নাম্বার না, এটা 2 নাম্বার এন্ট্রি। এটার বিপরীতে আমাদের কি ছিল? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। তাহলে আমরা লিখবো এখানে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 নম্বরে কি ছিল? ক্যাশ ডেবিট ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল আবারও ক্রেডিট 28,10,000 টাকা। তাহলে এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা যে পাশে থাকবে আমরা ওই পাশের টাকার অ্যামাউন্ট লিখবো। তাহলে 28,10,000 টাকা আমাদের কি ক্রেডিট পাশে আছে, তো এটা 3 নাম্বার। তাহলে আমরা এখানে 28,10,000 টাকা লিখে দিচ্ছি ক্রেডিট পাশে। বিপরীতে আমাদের কি ছিল? CAS। অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে ক্যাশ ছিল, ক্যাশ লিখে দিয়েছি। এরপরে 4 নম্বরটা দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল আবারও ক্রেডিটে 90,000 টাকা, বিপরীতে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আবারও 4 নম্বর এন্ট্রিটা আমাদের হচ্ছে কত? 50,000। অ্যাকাউন্ট 4 নম্বর এন্ট্রি হচ্ছে 90,000। তাহলে আবারও আমরা এখানে 90,000 লিখে দিচ্ছি
ক্রেডিট পাশে ছিল। তাহলে আমাদের এন্ট্রিটা কি ছিল? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপরে 5 নাম্বার এন্ট্রিটাতে কি ছিল? অ্যাকাউন্ট রিসিভেবল। এইবারে আসছে ডেবিট, বিপরীতে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে ডেবিট পাশে যেহেতু আছে কত হাজার টাকা? 5 নাম্বার এন্ট্রি। ডেবিট পাশে আছে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত হাজার টাকা আছে? 24,000 টাকা আছে, তাই এখানে 24,000 লিখে দিয়েছি। এর পরবর্তীতে আরেকটা রয়েছে, এই যে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই জন্য আমরা ক্রেডিট পাশে লিখবো, বিপরীতে লিখবো ক্যাশ। ঠিক আছে, তাহলে ক্রেডিট পাশে এখানে লিখে দেবো 5 নাম্বার এন্ট্রি 24,000 টাকা, আর বিপরীতে থাকবে আমাদের সিএ ক্যাশ। ঠিক আছে, এখন উভয় পাশের হিসাবটা একটু আমরা টেনে দেখি যে আমাদের সমান হয়েছে নাকি কম বেশি হয়েছে, না কত কি হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটাই একসাথে যোগ দিয়ে দেই। আমাদের এখানে আছে কত? 9,60,000 যোগ 32 লক্ষ যোগ 24,000, তাহলে আসতেছে আমাদের কত? হিসাব কি ঠিক আছে? হিসাবটা মনে হয় ঠিক হয়নি, আমি আবার হিসাব করছি। 9,60,000 যোগ 32 লক্ষ যোগ 24,000, তাহলে আসতেছে 41,84,000। তাহলে আমরা এখানে লিখবো 41,84,000 টাকা। আর এই পাশে কত হচ্ছে? এই পাশে হচ্ছে 28,10,000 যোগ, সরি আগে 50,000 ছিল, 50,000 যোগ 90,000 যোগ 24,000, তাহলে আসবে 29,74,000, 29,74,000। তো কোন পাশে বেশি? অবশ্যই ডেবিট পাশে বেশি। তো ডেবিট পাশে যদি বেশি হয় তাহলে আমরা এখানে এই পাশে লিখে দেব যে ব্যালেন্স সিডি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে ব্যালেন্স সিডি লিখে দেব মাইনাস কত আছে? 41,84,000। তাহলে এখানে আসবে কত? 12,10,000, সরি এটা হবে ব্যালেন্স BALANC, ব্যালেন্স সিডি কত আসবে? 12,10,000। ঠিক আছে, দুইটা একসাথে এখন যোগ করলে আসবে 41,84,000। তো অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে ব্যালেন্স সিডিটা এই পাশেও লিখতে পারেন, এই পাশেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এক পাশে লিখলেই হইল। তো যে পাশে হচ্ছে আপনার ব্যালেন্স সিডি বেশি আছে এই পাশে, সরি তাহলে ব্যালেন্স সিডি এই পাশেই হবে, BALANC, ব্যালেন্স সিডি দুই পাশে লিখে দিবেন, এই পাশে লিখবেন অ্যাডজাস্টের জন্য, আর এই পাশে নতুন করে লিখে দিবেন। এখানে আবার ব্যালেন্স সিডি না, এখানে হয়ে যাবে বিডি নতুন করে। তাহলে নতুন করে হবে এই যে এই অ্যামাউন্টটা 12,10,000। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের এটা হয়ে গেছে। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে ডাউটফুল অ্যাকাউন্টের জন্য। ঠিক আছে, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের জন্য আমরা পুনরায় আরেকটা কি করব? লেজার করব। সো লেজারগুলো খুব সহজ, জাস্ট আপনারা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। সো প্রথমে আমরা দিয়ে দেব ডেট, এরপরে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট টাইটেলস, তারপরে হচ্ছে আমাদের রেফারেন্স, এখানে টাকার অ্যামাউন্ট, পুনরায় আমরা ডেট দিয়ে দিব, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, তারপরে রেফারেন্স, তারপরে এই পাশে আমাদের টাকার অ্যামাউন্ট থাকবে, কোনো সমস্যা নাই। আমাদের এখানে কোন লেজারটা করতে বলছে দেখেন তো, এখানে বলা হয়েছে যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, কোম্পানির নাম দিয়ে শুরু করব। কোম্পানির নাম কি? LEIS, লিজ কোম্পানি, COMPANY কোম্পানি। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের জন্য লেজার করতে বলছে, তাহলে আমরা লিখবো দ্য লেজার, LEDGER, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট,
OWANC, allowance for doubtful, 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 ACCOUNT, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রথমে আমরা DAT ডেট দিয়ে দিব, তারপরে ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস, তারপরে আমাদের এখানে রেফারেন্স থাকবে, তারপরে এখানে টাকা থাকবে, আবারও DAT ডেট থাকবে, আবারও ACCOUNTS অ্যাকাউন্টস, টাইটেলস TITLES টাইটেলস থাকবে, এখানে রেফারেন্স থাকবে, এরপরে আমাদের টাকা থাকবে। ঠিক আছে, এখন ডেবিট হবে নাকি ক্রেডিট হবে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা আমরা দেখব যে আমাদের অঙ্কে আগে থেকে যে টাকাটা ছিল এই টাকাটা কত আছে, বা ডাউটফুল অ্যাকাউন্টে আমাদের টাকা কত আছে। এখানে আমাদের আগে থেকে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কত আছে, 80,000 টাকা। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 80,000 টাকা। এটা সবসময় কি ক্রেডিট হয়, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট পাশে আমরা লিখবো BALANC, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি হিসেবে আমাদের 80,000 টাকা ক্রেডিটে থাকবে, এটা আগেই ছিল। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের ক্রেডিট থেকে অ্যাকাউন্ট শুরু হয়েছে। তো এখন আমরা দেখি জাবেদায় আমাদের এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের জন্য কোন কোন ইয়াগুলো আছে। দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, অ্যালাউন্স ফর ডাউটফুল নাই। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এটাতেও আমাদের নাই। এরপরে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যালাউন্স ফর নাই। এইখানে দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে 90,000 টাকা ডেবিট আছে, তাহলে এই 90,000 টাকা আমরা কি করব, ডেবিট পাশে লিখে দেব। 90,000 টাকা ডেবিট পাশে লিখে দেবো। হ্যাঁ, এটা কয় নাম্বার? এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 4 নাম্বারে 90,000 টাকা, বিপরীতে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এখানে লিখে দেবো 4 নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল 90,000 টাকা। আচ্ছা, এরপরে আর কি আছে দেখেন তো, 5 নাম্বারে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এবারে আছে ক্রেডিট পাশে 5 নাম্বার, তাহলে ক্রেডিট পাশে লিখে দেবো 5 নাম্বার। অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে আছে কত হাজার টাকা, 90,000 লিখছি, এরপরে আছে 24,000 টাকা। আর কি আছে, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে আর কোনো হিসাব নাই, তাহলে এটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখানে আসতেছে 1,04,000 টাকা, এই পাশে আসতেছে 90,000 টাকা, তাহলে এখানে লিখবো ব্যালেন্স BALANC, ব্যালেন্স CD, ব্যালেন্স সিডিতে আমাদের 90, তাহলে এখানে আসতেছে 90, 1,04,000 বানাইতে গেলে আসবে কত, এখানে 24,000 না 14,000 টাকা আসতেছে, 14,000 টাকা। এটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে এখানে 1,04,000 টাকা আসবে। এখন আমাদের এই টাকাটা এটাকে কি বলে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এটা কি ডেবিট নাকি ক্রেডিট? অবশ্যই এটা ক্রেডিট অ্যামাউন্ট, তাহলে আমরা এখানে লিখবো, এখানে আবার ব্যালেন্স বিডি, BALANC, ব্যালেন্স বিডি হিসেবে আমরা এখানে লিখে দেবো 14,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এরপর খুব সহজ, এবং 3 নম্বর রিকোয়ারমেন্টটা এখানে, সি নাম্বার রিকোয়ারমেন্টটা এখানে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জাবেদা এন্ট্রি দেখাও আবার পুনরায়, টু রেকর্ড ব্যাড ডেব এক্সপেন্স 2015, অ্যাজিউমিং দ্য এক্সপেক্টেড আর 15,000। ধরে নাও যে 1,15,000 টাকার ব্যাড ডেব রয়েছে, আমাদের কি করতে হবে, পুনরায় জাবেদা করতে হবে। তাহলে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি, জাবেদা করতে হবে। তাহলে কোম্পানির নাম লিখি LEIS, লিস কোম্পানি, COMPANY, লিস কোম্পানি। জাবেদা এন্ট্রি দেখাতে বলছে, তাহলে JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিস বা জাবেদা এন্ট্রি। ঠিক আছে, আচ্ছা, তো জাবেদাটা খুব ইজিলি আমরা করতে পারবো। জাবেদার ছকটা খুবই সহজ, একটা ডেবিটের টাকা দিবেন, একটা ক্রেডিটের টাকা দিবেন, একটা রেফারেন্স দিবেন, এবং এই পাশে একটা ডেটের টাকা দিয়ে দিবেন, শেষ। এখন আমাদের এটা DAT, ডেট দিয়ে শুরু করব, তারপরে আমরা এখানে লিখবো ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, অ্যাকাউন্ট টাইটেলস, এখানে থাকবে আমাদের রেফারেন্স, এই পাশে থাকবে ডেবিটের টাকা, এবং এই পাশে থাকবে আমাদের ক্রেডিটের টাকা। ঠিক আছে, আচ্ছা, সো ব্যাড ডেব এক্সপেন্স, ব্যাড ডেব এক্সপেন্সের জন্য জাবেদা দেখাতে বলছে। ব্যাড ডেব এক্সপেন্সের জন্য জাবেদা হচ্ছে ব্যাড ডেব এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, শেষ। ব্যাড ডেব এক্সপেন্স BAD, ব্যাড DEBTS, ব্যাড ডেব এক্সপেন্স ডেবিট, আর অ্যালাউন্স ফর ডাউটফুল
অ্যাকাউন্ট ক্রেডিট। এখন কত টাকা হবে? আমাদের অঙ্কে প্রশ্নে বলা হয়েছে 1,15,000 টাকা হিসাবে ধরতে হবে। কিন্তু 1,15,000 টাকা ধরতে হবে, এটা আমাদের কি হচ্ছে আমাদের এই মানে প্রশ্ন অনুযায়ী। কিন্তু এর আগে আমরা এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে 14,000 টাকা ব্যালেন্স বিডি পাইছিলাম না? এই 14,000 টাকা কি করতে হবে? 1,15,000 টাকা থেকে মাইনাস করে দিতে হবে। এতটুকুই আপনাদের কাজ। তাহলে এখানে আসবে কত? 1,01,000 1,01,000 টাকা হয়ে যাবে ব্যাড ডেট এক্সপেন্স। আর এখানে ক্রেডিট হিসেবে 1,01,000 টাকা হয়ে যাবে আমাদের কি ক্রেডিট। এখন তাহলে আমরা লিখবো টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স অ্যাডজাস্টেড। টু রেকর্ড RECORD BAD ব্যাড ডেপ্থ DEBTS ব্যাড ডেপ EXPENSE ADJUSTD টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স অ্যাডজাস্টেড। তো আশা করা যায় বুঝতে পারছেন। প্রশ্নটা অনেক লম্বা, তবে এই প্রশ্নটা যদি পড়তে পারেন আপনারা তাহলে পুরো বইটাই খুব সহজেই শেষ করতে পারবেন। আর এইখান থেকে 10 নাম্বার অবশ্যই পাবেন। আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে, তাহলে 01 নামে আমাদের একটা প্রাইভেট ব্যাচ রয়েছে। এইটা 2024-25 ব্যাচের জন্য। এই মুহূর্তে আমাদের এখানে 43 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে আপনারাও আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। যেমন বর্তমানে এখানে লাইভ ক্লাস চলছে। গতকালকে একটা লাইভ নেওয়া হয়েছিল টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন। তার আগে আমরা 8ম ক্লাস করেছি। এখানে আবার হচ্ছে ক্লাসের অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে। এর আগে 7ম ক্লাস নেওয়া হয়েছিল। তো এইভাবে যদি আপনারা চান আমাদের কাছে পুরো বইটাই পড়তে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং প্রয়োজনে সমাধান লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটাই শেষ করানো হচ্ছে। আমার এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।